আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ড ট্র্যাজেডিতে এখনো পর্যন্ত উদ্ধার করা হয় 52 জনের অগ্নিদগ্ধ লাশ। চলছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের কাজ। ইতোমধ্যেই গ্রেফতার করা হয় কারখানাটির এমডি চেয়ারম্যান সহ 8 জনকে, যাদের নেওয়া হয় 4 দিনের পুলিশি রিমান্ডে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান দায়ী ব্যক্তিদের কাউকেই ছাড় নয়। রূপগঞ্জ থেকে রাসেল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আমার মারে ফিরে দেন আপনারা, আমি আর কিছু চাই না। এখনো স্বজনদের সন্ধান পেতে কারখানাটির সামনে এভাবেই দু চোখ পেয়ে কান্নার ঝর্ণাধারা বইছিল মাতৃহারা এ শিশুটির। মমতাময় মাকে ফিরে পেতে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবেই আহাজারি করে শিশুটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ড ট্র্যাজেডিতে নিহতদের মরদেহ খুঁজে বের করতে শুক্রবার সারা রাত তল্লাশি চালায় দমকল বাহিনী। বৃহস্পতিবারের ঘটা ওই অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা ইতোমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। বহু শ্রমিক এখনও নিখোঁজ। দমকল বাহিনী এখনও তাদের তল্লাশি এবং উদ্ধার কাজ রেখেছে অব্যাহত। যেহেতু এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত একটা করিডোর থাকার কথা ছিল, এগুলো খুব কম, এলোমেলো সব ছিল। আমাদের এখানে অগ্নি নির্বাপন করতে অনেক বেগ পেতে হয়েছে, সময় নিতে হয়েছে। এবং আমাদের নীতি হচ্ছে যে আমরা যাতে একটি ভিকটিমও যাতে ভিতরে না থাকে, এভাবে সার্চ করা। তালাবদ্ধ একটি কক্ষে ইনচার্জ সহ ছিলেন 45 জন শ্রমিক। তাদের ভাগ্যে কি ঘটেছে জানে না কেউ। নিহতের সংখ্যা জানতে চাইলে এই প্রত্যক্ষদর্শীর বক্তব্য ছিল ঠিক এমন। একটা ফ্লোরের ভিতরে 45 জন, এই একটা ফ্লোরে 45 জন আছিল। এটা খালি তালামারা, যেটা তালামারা ছিল এটা 45 জন আছিল। এটা ইনচার্জ সহকার এটার ভিতরে। লেলিহান আগুনের উত্তাপ সইতে না পেরে ওপর থেকে প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিয়েছেন অনেকেই। কে কার বাঁচাইবো, এখান থেকে এক ছাড়াই লাভ দিয়া একটা এসির মধ্যে পড়ছে। 10-12টা মেয়ে ছিলা সব পড়ছে। 52 জন নিহতের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয় কারখানার এমডি চেয়ারম্যান সহ 8 জনকে। এদিকে আসামিদের আদালতে হাজির করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন। এদিকে নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ প্রশাসন, চলছে ডিএনএ শনাক্তের প্রক্রিয়া। ডিএনএ আমরা কালেকশন করছি, আমরা আশা করি শীঘ্রই সিআইডি সেই ডিএনএ কে প্রোফাইল করে স্বজন যারা হারিয়েছেন তাদের স্বজনের পরিচয় নিশ্চিত করতে পারবে এবং ডেড বডিগুলো আমরা হস্তান্তর করতে পারবো। অন্যদিকে শনিবার সকাল 10টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান জড়িতদের কাউকে ছাড় নয়। কারো যদি কোনো ত্রুটি থাকে, নির্মাণ ত্রুটি থাকতে পারে, আমাদের শ্রমিকদের পরিচালনার ত্রুটি থাকতে পারে, সবকিছু থাকতে পারে। কারো যদি ন্যূনতম গাফেলতি থাকে সেইটার বিচার হবে, তা আইনের সম্মুখে আসবে। অগ্নিকাণ্ডের যতগুলো ঘটনা দেশে ঘটেছে তার সিংহভাগ ক্ষেত্রেই তদন্তে বেরিয়ে এসেছে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার স্পষ্ট অভাব। প্রতিটি কারখানায় ছাদে ওঠার সিঁড়ি তালাবদ্ধ না রেখে প্রয়োজনে নিরাপত্তা প্রহরী রাখা যেতে পারে সিঁড়িতে। এছাড়াও প্রতিটি গার্মেন্টস শিল্প কারখানা ও বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে হতে হবে আরও কঠোর। আর তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রদান করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি, এমনটাই দাবি ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কোরবানির ঈদকে সামনে রেখে ধামাকা শপিং চালু করল অনলাইন ভিত্তিক ধামাকা কোরবানির হাট। ঢাকা সহ দেশের অধিকাংশ জেলায় ধামাকার তত্ত্বাবধানে সেলারদের কাছ থেকে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে গ্রাহকদের পছন্দের কোরবানির পশু। এক্ষেত্রে অগ্রিম প্রদান করতে হবে মূল্যের 10%। শনিবার দুপুরে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা। শিশুর জীবন বাঁচাতে, রোগাক্রান্ত ব্যক্তির চিকিৎসার সাহায্যার্থে ও অসহায়দের অনুদান দেওয়ার নাম করে ফেসবুকে একটি চক্র প্রচারণা চালিয়ে আসছিল। মানবিকতাকে পুঁজি করে ওই প্রতারক চক্রটি অনলাইনে হাতিয়ে নিচ্ছিল লাখ লাখ টাকা। গেল রাতে সিলেটে এমনই এক অভিনব প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান সিলেট জেলা পিবিআই এর উপ পুলিশ কমিশনার খালেদুজ্জামান। বিভিন্ন অসুস্থ ব্যক্তি, বাচ্চাদের অসুস্থতাজনিত ছবি দিয়ে
তারা এবং এই পোস্টগুলো প্রদান করে থাকে এবং তার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাগুলো তারা গ্রহণ করে। তাদের পরিচয়টা কনফার্ম হয়ে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করতে থাকি। গতকাল আমরা তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছি। বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করলেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন। শনিবার বেলা 11টায় পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক্তার কামাল হোসেন মুফতির হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন KM হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ। শনিবার দুপুরে বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের খালের পাড়ে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘর বৃষ্টির পানিতে ধসে পড়ায় ঘরগুলো পরিদর্শন করেন আশ্রয়ন প্রকল্প 2-এর পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেন। গেল কয়েকদিনের টানা বর্ষণে ঘরের সিসি পিলারের নিচ থেকে মাটি ধসে যাওয়ায় এমনটা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ঘরগুলো মেরামত করা হবে বলেও আশ্বাস দেন প্রকল্প পরিচালক। চলমান লকডাউন বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা জুড়ে কঠোর অবস্থানে থাকে জেলা প্রশাসন। সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিধিনিষেধ ভঙ্গ করায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে 43টি মামলায় 39,500 টাকা জরিমানা করা হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় মামুন হত্যা মামলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের মামলা নেয়নি স্থানীয় থানা পুলিশ। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ নিয়েও স্থানীয়দের মাঝেও দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে পুলিশ বলছে বাল্কহেডে চাঁদাবাজদের দ্বন্দ্বে ঘটেছে এ হত্যাকাণ্ড। সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। মুন্সিগঞ্জের গজারিয়া থানার চর এলাকার বাসিন্দা ছিলেন মামুন। দীর্ঘ বছর প্রবাস জীবন কাটিয়ে করোনার কারণে গত বছর থেকেই দেশেই রয়েছেন তিনি। স্ত্রী, 2 বছরের সন্তান ও মা বাবাকে নিয়ে সুখেই সংসার কাটছিল তার। তবে একটি হত্যাকাণ্ডে পাল্টে গেছে পুরো পরিবারের চিত্র। স্বজনদের দাবি নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হোক। আমি শুধু আমার স্বামী মতন কেসটাকে লিখে নিতেছে না, আমি জানতে চাই। আমরা সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কিন্তু কেউ আমাদের মামলা নিতেছে না। কিছু প্রভাবশালী মহল আছে, তারা বলতাছে, মানে ওসিকে বলতাছে তুমি মামলা নিও না। ওসি বলতাছে ভাই আমার উপরে চাপ আছে, আমি মামলা নিতে পারবো না। ব্যক্তি হিসেবে মামুন এলাকায় অল্প সময় কুড়িয়েছিলেন বেশ সম্মান ও ভালোবাসা। তাই মামুনের হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। অভিযোগ করে বলছেন পুলিশ মামলা না নিয়ে উল্টো নিহত মামুনের বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা নিয়েছেন। এই এলাকা শুধু আমি বললাম না, আরো সামনে সমাজ দিয়ে জিজ্ঞাসা করেন। খুব ভালো ছেলে ছিল। সবাই একটা কামনা যে কেমন করে কি হলো, একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা রেখে এই দুনিয়ার জমি থেকে চলে গেছে। সারা ইউনিয়নের লোক, চেয়ারম্যান, মেম্বার যা আছে সম্পূর্ণ লোক তারা থানায় গেছে, কেন পুলিশ মামলা নেয় না? এদিকে নিহত মামুনের এলাকা গজারিয়া হলেও হত্যাকাণ্ডের স্থান ছিল নদীর ওপারে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। এমনটাই জানান গজারিয়া থানার ওসি। বলেন নিহত মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এই মামুন সহ তাদের একটা ট্রলার ছিল, ওই ট্রলার আরো লোক ছিল, 1 না 2 ছিল। পরে একটা বল গেট তারা আটকাই এখানে চাঁদা চাইছে, চাঁদা দেয় নাই, না দিলে ওখানেই একটা ওদের মধ্যে গন্ডগোল হয়েছে। কারণ যেহেতু মামলা আমার থানায় না, আমি জাস্ট যৌথ অভিযান করছি, তাদের সাথে গেলাম, যে দেখলাম ঘটনাস্থলটা কোথায়। মামুনের মৃত্যুতে একটি পরিবারের সুখ শান্তির মৃত্যু হয়েছে। এছাড়া এলাকাবাসীর দাবি প্রশাসন উল্টো পথে হাঁটছে, কথা বলছে হত্যাকারীদেরই পক্ষে। তাই সকলের দাবি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের মুখোমুখি করা হোক। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহে লকডাউনের 9ম দিন শনিবার সকাল থেকে জেলার প্রত্যেকটি উপজেলায় কঠোর অবস্থানে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীর মোড়ে মোড়ে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। জেলায় 1 সপ্তাহে 3000 মামলায় 21 লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয় বলে জানায় ময়মনসিংহ জেলা প্রশাসন। রংপুর নগরীর তাঁতিপাড়ার আয়ুর্বেদিক ওষুধের কারখানায় অভিযান চালায় রংপুর গোয়েন্দা পুলিশ ও জেলা প্রশাসন। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়। কারখানা মালিককে 20,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে
15 দিনের কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা এ পর্যন্ত নিয়ম বহির্ভূতভাবে তৈরি করতেছে। এছাড়াও আমরা কিছু অসঙ্গতি এখানে পেয়েছি, তো এরপর ভ্রাম্যমাণ আদালত এই অসঙ্গতির প্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠানের মালিককে 20,000 টাকা জরিমানা করেছে এবং অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। চট্টগ্রামের পটিয়ায় মেহেদি হাসান নামের এক কিশোর অটোরিকশা চালককে খুন করল দুর্বৃত্তরা। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় মেহেদি রিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার সকালে উপজেলার ছনহরা ইউনিয়নের ধাওয়ারডেঙ্গা এলাকায় মেহেদির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।